বছর 2-3 আগের কথা। আমি আর শীর্ষেন্দু স্যার গেছিলাম মেদিনীপুর গ্রামের মেদিনীপুরের দাঁতন বলে একটা গ্রামে। বলছি জানুয়ারি মাসের 21 তারিখে আমরা গেছিলাম। খুব ঠান্ডা ছিল এবং এরকমই ওয়েদারটা ছিল, মেঘলা মেঘলা, যেরকম এখন তোমরা দেখতে পাচ্ছ জানলা দিয়ে। তো আমরা কেন গেছিলাম সেই কথায় আগে আসি। আমরা শীর্ষেন্দু স্যারের বাড়িতে একজন হাউসমেট কাজ করতেন, যিনি স্যারকে ছোটবেলা থেকে দেখাশোনা করতেন। তো স্যারকে উনি ছোটবেলা থেকে মানুষ করেছেন। তারপর যথারীতি বয়স হয়ে যাওয়ার পরে উনি কাজ ছেড়ে দিয়ে গ্রামে চলে যান। স্যার জানতে পেরেছিলেন যে ওনার মেয়ের বিয়ে। তো স্যার বললেন যে উনি এতদিন ধরে আমাদের বাড়িতে এতদিন ধরে ছিলেন, ওনার মেয়ের বিয়েতে আমারও উচিত কিছু সাহায্য করা। তো আমাকে তখন স্যার বললেন যে দেখো, আমাদের তো খুব বেশি আড্ডা ফাড্ডাও দেওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। অনেক সময় এরকম হয় আমি এই ঘরে পড়াই, পাশের ঘরে শীর্ষেন্দু স্যার পড়ায়, কিন্তু কথা আর বলে ওঠা হয় না, যে যার মতো ক্লাস নিয়ে বেরিয়ে যায়। তো স্যার বললো তাহলে আমি দেখো এরকম মেদিনীপুর যাচ্ছি, তো তুমিও যদি চলো আমার সাথে, ঘোরাও হয়ে যাবে আর তার সাথে সাথে একটু গল্প গুজবও হবে। তো আমি আর শীর্ষেন্দু স্যার ডিসাইড করলাম বেরোবো। অনুপম স্যার কোনো কারণে যেতে পারেনি, আদারওয়াইজ স্যারকেও বলেছিলাম তাহলে চলুন সবাই মিলেই যাই। তো অনুপম স্যার কোনো কারণে সেই বারটা যেতে পারেনি। অনুপম স্যারের সাথে আমরা একবার আবার ভূতের কবলে পড়েছিলাম, সেটা পরে বলবো। বাট যাই হোক, এইবার অনুপম স্যার যেতে পারেননি। আমি আর শীর্ষেন্দু স্যার রওনা দিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। ট্রেনটা ছিল, আমাদের যে ট্রেনটা, ওটা 7টার সময় পৌঁছানোর কথা ছিল। সন্ধ্যে 7টা, সকাল 7টা নয়, সন্ধ্যে 7টার সময় ট্রেন পৌঁছানোর কথা ছিল। কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ টাইমে পৌঁছালে তোমরা বুঝবে যে কোনো গন্ডগোল আছে, লেট হওয়াটাই স্বাভাবিক। আমাদের 11টার সময় পৌঁছেছে, 4 ঘন্টা লেট, বেশি 4 ঘন্টা তো খুব বেশি কিছু ব্যাপার নয়। তো আমরা 11টার সময় ওইখানে পৌঁছাই। ট্রেন থেকে নেমেছি, তখন বেশ অন্ধকার হয়ে গেছে এবং অচেনা জায়গা, আমাদের তো কিছুই চেনাশোনা নেই ওই জায়গায়। তো আমরা একটু প্রবলেমেই পড়েছি, তবে খুব ঠান্ডা, পলিউশন কম তো এইসব জায়গায়। তো পলিউশন কম হওয়ার দরুন আমি একটু পরে পলিউশন কম হওয়ার দরুন ওইখানে ভীষণই ঠান্ডা। তো মোটামুটি আমরা বেশ ঠান্ডায় যৌথ হয়ে একটা কিছু গাড়ির জন্য ওয়েট করছি, কারণ সেই জায়গাটাতে পৌঁছাতে হবে স্টেশন থেকে নেমে। তো তার জন্য একটা কোনো ট্রান্সপোর্ট দরকার। এবার রাত্রি হয়ে গেছে, গ্রামের দিকে কি হয় খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। সবাই সকালে হয়তো সবাই চাষবাস করে সন্ধ্যেবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। তো ওই সময় আমরা দেখছি যে কিছুই নেই বলতে গেলে। এরকম করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি, আর আমরা ভাবছি যে তাহলে কি করব, আমরা কি হেঁটেই যাব, হেঁটে গেলেই বা রাস্তা চিনব কি করে। আর পথেও তো সেরকম লোক নেই যে আমরা জিজ্ঞেস করে করে যাব। তো একবার ভাবছিলাম স্টেশনেই তাহলে রাতটা কাটাতে হবে, সকালে উঠে দেখা যাক। যাই হোক, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে দেখলাম একটা ভ্যান ওখান দিয়ে যাচ্ছে। তো আমরা ভ্যানটাকে জিজ্ঞেস করলাম যে এরকম দাঁতন গ্রামে আমরা যাব। লোকেশন বলতে আমাদের কাছে এটাই ছিল যে স্যার মানে যেই বাড়িতে আমরা যাচ্ছি, স্যারের বাড়িতে যিনি কাজ করতেন, দোলন পিসি বলে ডাকতেন স্যার ওনাকে। তো লোকেশন বলতে আমাদের এটাই জানা ছিল যে দোলন পিসির 2টো বাড়ি পরে ওই গ্রামের পঞ্চায়েত থাকেন, হাসার কিছু নেই। পিসির 2টো বাড়ি পরে ওই গ্রামের পঞ্চায়েত থাকেন, ওনার নাম পরমেশ্বর রাউত। তো ওই পরমেশ্বর রাউতের নাম বলাতে
যে উনি যেখানে থাকেন ওনার বাড়ি যাবো। তো ভ্যানওয়ালা বললেন ঠিক আছে চিনি, গ্রাম পঞ্চায়েতকে অবভিয়াসলি চিনবে সবাই, বা দোলন বেশিকে তো আর চিনবে না। তোর গ্রাম পঞ্চায়েতের নাম বলে আমরা ভ্যানে উঠলাম, কারণ ওর বাড়ি দুটো বাড়ি পরেই দোলন বেশির বাড়ি। তো মোটামুটি ধরো ০.৫ ঘন্টা আমাদের লাগলো মোটামুটি ওই গ্রামে পৌঁছাতে। গ্রামে যখন পৌঁছালাম একটা বাড়ির সামনে এসে ভ্যানটা দাঁড়িয়ে গেল। তো অদ্ভুত ব্যাপার যে এই বাড়ির সামনে এসে ভ্যানটা দাঁড়ালো, সেটাই কিন্তু যেই বাড়িতে আমরা যেতাম, অর্থাৎ দোলন পিসির বাড়ি। আমরা বলেছিলাম গ্রাম পঞ্চায়েতের বাড়িতে যাব, তো অ্যাকচুয়ালি হওয়ার কি কথা ছিল, দুটো বাড়ি আগে গ্রাম পঞ্চায়েতের বাড়ির সামনে ভ্যানটা দাঁড়াবে, তারপর আমরা খুঁজে খুঁজে ওনার বাড়িটা বের করবো, পিসির বাড়িটা। বাট ভ্যানওয়ালাটা কিন্তু ডাইরেক্টলি পিসির বাড়িতেই দাঁড় করিয়েছে আমাদের। ঠিক আছে, তো যাই হোক, আমরা তখন গল্প করছিলাম, আমরা অত কিছু আমাদের এগুলো পরে আমরা রিকালেক্ট করলাম যে এটাও তো হয়েছিল ওটাও তো হয়েছিল, বাট ওই সময় আমাদের খটকা লাগেনি, তখন টায়ার্ড ছিলাম। তো ভ্যান থেকে নেমেছি। মিনওয়াইল আরেকটা কথা বলি, সারা রাস্তায় যখন আমরা এসেছি আমরা কাউকে দেখতে পাইনি। ওই গ্রামে ঢোকার পরে কোনো বাড়িতে কোনো আলো দেখতে পাইনি আর কোনো লোকও দেখতে পাইনি, এবং দ্যাট ইজ কোয়াইট নর্মাল, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। এবার ভ্যানওয়ালাকে যখন আমি টাকা দিচ্ছি 50 রুপিস, আমার এখনো মনে আছে, আমি যখন ভ্যানওয়ালাকে টাকা দিচ্ছি তখন ওই টাকা দেওয়ার সময় আমার হাতটা ওনার হাতের সাথে টাচ হয়েছে। তো দেখলাম হাতটা না এতটাই ঠান্ডা, মনে হচ্ছে পুরো মরা মানুষের মতো ঠান্ডা, মানে বিশ্বাস করবে না বললে। এবং হাতটা যখন উনি বাড়িয়েছে টাকা নেওয়ার জন্য, ক্ষীণ আলোয় আমি যখন দেখছি ওনার হাতটা, হাতে মনে হচ্ছে মাংস ফাংস কিছু নেই, পুরোই মনে হচ্ছে একটা কঙ্কাল থাকলে যেরকম হয় না, সেরকম টাইপের। যাই হোক, ওনাকে টাকা দেওয়ার পরে তখন আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এই বাড়ির সামনে নামিয়েছে ওটা হয়তো পঞ্চায়েতের বাড়ি। তো আমরা আশেপাশে দু একটা বাড়ি পরে পিসির বাড়ি, তো আমরা দেখলাম যে না, আমাদের ওই বাড়ির সামনেই, যেই বাড়ির সামনে নামিয়েছে ওটাই পিসির বাড়ি। যাই হোক, ভ্যানওয়ালা কি করে জানলো সেটা আমরা জানতাম না যে ওই বাড়িতে আমরা এসেছি। তো তখন ভ্যানওয়ালাও চলে গেছে। উনি আমাকে যেই বাড়ির সামনে নামিয়েছিলেন আমরা খোঁজাখুঁজি করছিলাম যে ওর দুটো বাড়ি পরে হয়তো পিসির বাড়ি হবে। এসব করতে করতে ভ্যানওয়ালাও চলে গেছে, আর আমরাও দেখতে পেলাম যে না, যেখানে নামিয়েছে ওই বাড়িটাই আমাদের আসল গন্তব্যস্থল। তো আমরা একটা বাড়ির দিয়ে দরজার মতো আছে ছোট, ওটা দিয়ে খুলে উঠানের মধ্যে দিয়ে যেতে যেতে স্যার পিসির নাম ধরে ডেকেছেন। তো পিসির নাম ধরে ডাকাতে পিসি বেরিয়ে এসেছেন, এবং একদমই অস্বাভাবিক কিছু নয়, নর্মাল একটা মানুষ। তো পিসি বললেন যে তোমরা এত দূর থেকে এসেছো, তোমরা বসো। খুব খুশি হলেন এবং বললেন যে তোমরা বসো, তোমাদের জন্য কিছু খাবার আমি কিছু খাবার ব্যবস্থা করি। তো স্যার বললেন যে দেখো, তোমার মেয়ের বিয়ে, আমি তোমার জন্য কিছু টাকা এনেছি। তো স্যার টাকাটা বাড়িয়ে দিলেন। উনি টাকাটা ওই সময় নিলেন না, বললেন দাঁড়াও, আগে তোমরা কিছু খেয়ে নাও, কিছু আহার করো, তারপরে বাকি কথা পরে হবে। তো আমরা বসেছি, উনি আমাদের হাত ধুতে যেতে বলেছেন। আমরা বসে গল্প করছি। তো গল্প করতে করতে আমরা আর হাত ধুতে যাইনি, আমরা গল্প করতে করতে গল্পই করতে থাকছিলাম। মানে উনি আমাদের যেখানে বসিয়েছেন বললেন তোমরা হাতটা ধুয়ে নাও, আমি খাবারটা নিয়ে আসছি। তো আমাদের আর হাত ধুতে যাওয়া হয়নি, আমরা গল্প করতেই ব্যস্ত ছিলাম। তো উনি খাবারটা কিছুক্ষণের মধ্যে নিয়ে এলেন। তো একটা খাবারের গন্ধটা এত সুন্দর, কিছুই না, দেখো গ্রামের দিকে গরিব মানুষ, উনি তো আর মন্ডা মিঠাই খাওয়াবে না, সামান্য ডাল ভাত, কিন্তু সেই গন্ধটা এত সুন্দর সে বলে বোঝাতে পারা যাবে না। এবং গরম ধুয়ো উঠছে খাওয়ার থেকে, ওইটুকু সময়ের মধ্যে তো খাবার তৈরি করে আনা সম্ভব নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, গ্রামে মাইক্রোওয়েভ থাকে না। তো যাই হোক, এই সবগুলো আমরা তখন আমাদের খটকা লাগেনি, এগুলো আমরা পরে বসে বসে যখন ভাবছি তখন এইগুলো আমরা রিকালেক্ট করছি। ওই যে বলে না, ডট কানেক্ট করা, বিভিন্ন ডটকে কানেক্ট করছি পরবর্তীকালে গিয়ে। উনি আমাদের খাবারটা দিয়েছেন। আচ্ছা, গ্রামে যথারীতি কারেন্ট ছিল না, কারণ শীতকালে এমনিতেই একটু গ্রামের দিকে এমনি কারেন্টের সমস্যা। তো আমি বললাম না কোনো বাড়িতে আলো নেই, তো একটা মোমবাতি জ্বালানো ছিল ওনার বাড়িতে। আমাদের খাবারটা উনি নিয়ে এসছেন, তখন আমাদের মনে হয়েছে যে হাতটা ধুতে যেতে হবে, হাত ধুতে যাওয়া হয়নি। স্যার বললেন যে পিসিকে যে তুমি একটা কাজ করো, একটা লেবু নিয়ে আসো, মানে সবই তো আছে, ডাল ভাত তরকারি সবই তো দিয়েছো, একটা লেবু দাও। কারণ স্যারের বাড়িতে তো ওই পিসি ছোটবেলা থেকে কাজ করতেন। তো যখনই উনি গ্রামে আসতেন নিজের বাড়িতে, উনি স্যারের জন্য লেবু নিয়ে আসতেন। ওনাদের নিজেদের বাগানে খুব ভালো লেবু হয়, গন্ধরাজ লেবু।
স্যারের মনে ছিল। স্যার বললেন যে তুমি একটা লেবু নিয়ে আসো, অনেকদিন খাওয়া হয়নি। উনি লেবুটা আনতে গেলেন, আমরা ততক্ষণ হাত ধুতে গেছি। এবার যেই জায়গাটাতে জল রাখা ছিল, হাত ধুতে গেছি, ওখান থেকে রান্নাঘরটা দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি উনি রান্নাঘরের জানলার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে হাতটা বাড়িয়েছেন, বাড়িয়ে সেই উঠান থেকে লেবু গাছ থেকে লেবু পাড়ছেন। এবং যেন মনে হচ্ছে ওনার হাতটা প্রায় বেশ কয়েক ফুট লম্বা হয়ে গেছে। এবং আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, মুখ চাওয়াচাই করলাম। তারপর আমাদের মনে হলো হয়তো এটা অপটিক্যাল ইলিউশন, আর কিছুই না। অন্ধকারের মধ্যে হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে, হয়তো অত দূরে নয় গাছটা, হয়তো কাছেই, আমরা তো যেই অ্যাঙ্গেল থেকে দেখছি গন্ডগোল হচ্ছে। যাই হোক, আমরা হাত হাত ধুয়ে চলে এলাম। তো এসে আমরা বসে খাবার খাচ্ছি, খাবার দাবার খেলাম। মিনওয়াইল স্যার জিজ্ঞেস করেছিলেন যে তোমার বাড়িতে আর কেউ লোক নেই কেন, তোমার মেয়ে কোথায়, যার বিয়ে, তোমার স্বামী কোথায়? তো বললেন ওরা একটা আত্মীয়ের বাড়িতে গেছে, আজকে ওরা ফিরবে না। যাই হোক, আর কোনো ঘটনা ঘটেনি। আমরা সেদিনকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা 9টার সময় আমাদের ফেরার ট্রেন। তো 7টা নাগাদ মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এবার আমাদের একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, যেই গ্রামে রাত্রিবেলাও কেউ ছিল না, সেই গ্রামে সকালেও কেউ নেই। সকালে তো অ্যাটলিস্ট লোক থাকবে, 7টা 7:30 বাজে, কেউ নেই। ঘরের সব ঘরেই যেন বন্ধ হয়ে পড়ে আছে। আর সকালটা যেন রাতের চেয়েও বেশি অন্ধকার। যাই হোক, আমরা এবারে বসে আছি, মানে দাঁড়িয়ে ওয়েট করছি কোনো গাড়ির জন্য, কোনো গাড়িও নেই যথারীতি। কিছুক্ষণ পরে সেই ভ্যানওয়ালাটা, রাত্রিবেলা সেই ভ্যানওয়ালাটা এসে হাজির। আমরা তখন ভাবলাম যে এতে অস্বাভাবিকের কিছু নেই, হয়তো ওই গ্রামেই থাকে, হয়তো কাজে বেরোচ্ছে। তো আমরা আবার উঠে পড়লাম ওই ভ্যানে। আমাদেরও স্টেশনে পৌঁছে দিল। স্টেশন থেকে নেবে এখন যখন টাকা দিলাম, দেখলাম সবকিছু নর্মাল। ওই যখন রাত্রিবেলা মনে হয়েছিল না হাতটা কিছু নেই, শুধু হাড়, এখন আর ওই সব কিছু মনে হলো না। টাকা দিলাম, নেমে এভরিথিং ওয়াজ কোয়াইট নর্মাল। তো মনের ভুল ভেবেই আমরা এগিয়ে গেলাম। তো আমাদের ট্রেন আসতে তখনও বেশ কিছুক্ষণ বাকি। আমরা স্টেশন মাস্টারের ঘরে বসে আছি। বসে আমরা আলোচনা করছি যে কালকে রাত্রি থেকে কি কি ঘটনা এমন ঘটলো যেটা আমাদের জন্য সাসপিশিয়াস। তো আমাদের আলোচনাটা কোনো রকম ভাবে স্টেশন মাস্টারটা শুনতে পেয়েছি। তিনি আমাদের জিজ্ঞেস করলেন যে আপনারা কোথায় গেছিলেন। আমরা বললাম যে এরকম আমাদের একজন চেনাশোনা দাঁতন গ্রামে থাকে, ওনার মেয়ের বিয়ে, আমরা ওখানে গেছিলাম দেখা করতে। শুনে উনি বললেন যে আপনারা খুব বাঁচা বেঁচে গেছেন। ওই গ্রামে 6 মাস আগে কলেরা হয়েছিল এবং কেউ আর বেঁচে নেই ওই গ্রামে। ওই গ্রামটা অ্যাবান্ডান্ট। ব্যাস, এরপরে আর উনি কিছু বলেনি। কথাটা শুনে আমাদেরও একটু ঝটকা লেগেছিল। তো একটা অদ্ভুত সাইলেন্স কিছুক্ষণ ছিল ঘরের মধ্যে। তারপর যে যার মতো ফিরে এসছে। আমরা আমাদের কলকাতায় ফিরে এলাম। তো এখন কথা হচ্ছে, হয় স্টেশন মাস্টারটা আমাদের কথা শুনে আমাদেরকে আরো ভয় পাওয়ানোর জন্য ঢপ মেরেছে, আর না হলে সত্যি ওখানে কিছু গন্ডগোল আছে। তো when we look back and connect the dots, আমাদের মনে হয় হয়তো কোনো গন্ডগোল থাকলেও থাকতে পারে, কারণ অনেক কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তো এই হচ্ছে ভূতের গল্প।